খালেদা জিয়াকে একটা বানোয়াট, মিথ্যে, অবাঞ্ছিত মামলায় জড়ানো হয়েছে এবং এটা জড়িয়েছেন বাংলাদেশের এক কুখ্যাত স্বৈরাচার, যিনি আজ পলাতক। কথা কম বলতেন, যেটা বলতেন বুলেটের মতো বলতেন। তিনি এক পর্যায়ে শেষ বক্তব্যটা যদি আপনি শোনেন তার, এই ইয়ের পরে, যে কোনো ক্ষোভ নেই, কিচ্ছু নেই, চিকিৎসারত অবস্থায় উনি বললেন যে আপনারা জাতীয় ঐক্যটাকে ধরে রাখবেন। ওনার চিকিৎসাই তো হয়নি। ওনার দলের নেতারা সিঙ্গাপুর যেয়ে চিকিৎসা করেন হাঁচি দেওয়ার পরেও। একটা হাঁচি পেলে সিঙ্গাপুর চলে যান। বিএনপির নেতা গোছের, কর্মী গোছের কাউকেও কিন্তু তার দর্শনার্থী হতে দেখিনি। শুধু বললেন যে আমি ভালো আছি, দেশটাকে ভালো রাখবেন। তিনি কি রেখে গেলেন আমাদের জন্য? তার রাজনীতি, তার সংগ্রাম, তার ত্যাগ, আগামী বাংলাদেশকে কিভাবে পথ দেখাবে, তার আগে আপনি একটু যদি বলতেন তার দীর্ঘ কারাবাস ও চিকিৎসা নিয়ে যে বিতর্ক রয়েছে, এটি কি ভবিষ্যৎ রাষ্ট্রীয় ন্যায় বিচারের একটু অন্ধকার অধ্যায় হিসেবে বিবেচিত হবে? একজন সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে এমন আচরণ গণতন্ত্রকে কি বার্তা দেয়? একটু যদি আপনার জায়গা থেকে বলতেন। শুরুতেই আমি ভীষণ মর্মাহত যে খালেদা জিয়া, কিংবদন্তির আলোকবর্তিকা, আমাদের জাতীয় ঐক্যের প্রতীক, খালেদার মৃত্যুতে আমি শোকাহত এবং আমি তার রুহের মাগফিরাত কামনা করে বলতে চাই, আপনার শুরুর প্রশ্ন যে চিকিৎসা, খালেদা জিয়াকে বিতর্কিত রায় শব্দটি ঠিক না। খালেদা জিয়াকে একটা বানোয়াট, মিথ্যে, অবাঞ্ছিত মামলায় জড়ানো হয়েছে এবং এটা জড়িয়েছেন বাংলাদেশের এক কুখ্যাত স্বৈরাচার, যিনি আজ পলাতক। তাকে একটু একটু করে মেরে ফেলার যে ঘৃণ্য ষড়যন্ত্র হয়েছিল ওই কারার অন্তরীণ হওয়ার পরদিন থেকেই, এবং তারও আগে হয়তো এটা শুরু হয়েছিল। খালেদা এমন একটি কারাগারে তাকে নিক্ষেপ করা হয়েছিল যেখানে একা, গোটা কারাগার শূন্য, কেউ নেই। Nobody was there except এই কিংবদন্তির আলোকবর্তিকা খালেদা। আমি খুব আবেগ আপ্লুত হয়ে গেছি। এই একদিন অনেক পরে আমি এখানে তো চলে আসি, আমি এখানে দেখা হয়েছে, কথা হয়েছে, ইন্টারভিউ নিয়েছি, ব্যক্তিগতভাবে আলোচনা হয়েছে, কিন্তু যখন আমি দেখতে গেলাম ঢাকায় আমাদের নিউ নেশনের সম্পাদক ব্যারিস্টার মইনুল হোসেনকে, তারই পাশের রুমটায় খালেদা। উনি আমাকে বললেন যে তাসের, তুমি কি জানো যে পাশে খালেদা জিয়া? তুমি বলেন কি? আমি যাব দেখতে। তো যাই হোক, আমি ঢুকলাম তার রুমে। ঠিক একজন ক্ষীণকায় একটা মানুষ, অর্ধশ অবস্থায় উনি বসে আছেন। এসো, আসুন। আমি গেলাম। বিশ্বাস করুন, আমি প্রায় 19 মিনিটের মতো ছিলাম। ওই সময়টায়, তার আগে পিছের খবর জানি না, আমি একটি বিএনপির
নেতা গোছের, কর্মী গোছের কাউকেও কিন্তু তার দর্শনার্থী হতে দেখিনি। শুধু বললেন যে আমি ভালো আছি, দেশটাকে ভালো রাখবেন। এটা আপনি কোন সময় করবেন? এই ব্যারিস্টার সাহেব যখন অন্তরীণ হলেন, তো আমি শুধু তাকিয়েই ছিলাম আর ঘৃণায়, অবজ্ঞায়, যে এই মানুষটি, এই আলোকবর্তিকাকে, এই মহান নেতাকে কারো বিরুদ্ধে কোনো কথা বললেন না, শুনে বললেন যে দেশটাকে ভালো রাখবেন। আমাকে আপনি করে সম্বোধন করলেন। জিয়ার সাথে তো আমার অনেক স্মৃতি আছে। তো আমি দেখলাম, চলে আসলাম, আর ব্যারিস্টার সাহেবের রুমে আর ঢুকলাম না, আমি সরাসরি চলে আসলাম। আমরা একজন অভিভাবক হারালাম। দেখুন, এই যে আপসহীন নেত্রী, এটা কবে থেকে? উনি তো রাজনীতিতেই আসলেন 81-82 সালে, তাই তো? এবং এসেই উনি আপসহীন। উনি এরশাদের সাথে কোনো ওই সময়ে কোনো নির্বাচনেই যাননি, নির্বাচনই করেননি। আমি করব না, আমি যাব না। অথচ উনি এই স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন, তখন থেকেই তিনি আপসহীন। এবং যা বলতেন, সীমিত পরিমিত, যেটা নাজমুল ভাই বললেন, কথা কম বলতেন, যেটা বলতেন বুলেটের মতো বলতেন। তিনি এক পর্যায়ে শেষ বক্তব্যটা যদি আপনি শোনেন, তার এই ইয়ের পরে, যে কোনো ক্ষোভ নেই, কিচ্ছু নেই, চিকিৎসারত অবস্থায় উনি বললেন যে আপনারা জাতীয় ঐক্যটাকে ধরে রাখবেন। এই যারা বিপ্লব করলো তাদের জীবন যেন বৃথা না যায়। কোনো প্রকার ঘৃণা না, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না, কত সহজে। অথচ সারাটা জীবন ওনাকে কষ্ট দিয়েছে এই পলাতক স্বৈরাচার। এবং সেভাবেই আপনি যে প্রশ্নটা তুললেন, আমি খুব খেয়ে হারিয়ে ফেলেছি কথা, যে ওনার চিকিৎসাই তো হয়নি। ওনার দলের নেতারা সিঙ্গাপুর যেয়ে চিকিৎসা করেন, হাঁচি দেওয়ার পরেও। একটা হাঁচি পেলে সিঙ্গাপুর চলে যান। কই, ওনাকে তো ওভাবে মাঠে নেমে নির্বাচন ইয়েতে বিদেশে পাঠাবার জন্যে ওরকম কোনো বিপ্লব হয়নি, হয়েছে? একদম না। সেদিন থেকেই ওনাকে আস্তে আস্তে করে একটু একটু করে মেরে ফেলা হয়েছে। এবং অনিবার্য ফলশ্রুতিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমাদের অভিভাবক, জাতীয় ঐক্যের প্রতীক, আর ফিরে আসবে না। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।